তথ্যটা দিব কোথা থেকে দিচ্ছি, তো আমাদের অর্থ মন্ত্রণালয়ের হোয়াইট পেপার থেকে দিচ্ছি, আর কোথাও থেকে দিব না। তো এই যুদ্ধ শুরু হওয়ার পর বাংলাদেশে আমাদের যে ডিজেলের দাম বেড়েছে 250%। ডিজেল হচ্ছে পরিবহন, সেচ ব্যবস্থা, দুটার জন্য হচ্ছে অত্যন্ত হচ্ছে যে প্রয়োজনীয় একটা উপাদান। আচ্ছা, এলএনজি বেড়েছে 100%, স্পট মার্কেট থেকে আমরা চড়া দামে কিনছি। ফার্টিলাইজার প্রাইস বা আমাদের এখানে হচ্ছে যে সারের দাম, ইউরিয়া সারের দাম বেড়েছে 50%। আচ্ছা, এই তিনটা তো শুধু হচ্ছে আমাদের আমাদের প্রত্যক্ষভাবে না, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের প্রভাবিত করছে। তাছাড়া আমাদের রেডিমেড গার্মেন্টসের রপ্তানি যেহেতু এখন হরমুজ প্রণালী বন্ধ, তো সাউথ আফ্রিকার নিচে কেপ অফ গুড অব্দি ঘুরে যাচ্ছে, তার জন্য আমাদের যে জাহাজের ফ্রেট কস্টের 30% থেকে 50% বেড়ে যাচ্ছে। তাছাড়া আমাদের যে তুলার যে ইয়ার্ন যেখানে আমদানি করছে 17% বেড়ে গেছে। এবং আমরা একটা জিনিস ভুলেই যাচ্ছি যে আমাদের বেশিরভাগ রপ্তানি বাজার হচ্ছে উন্নত বিশ্বে। এই অর্থনীতির মন্দার প্রভাব যুদ্ধের জন্য ওখানেও কিন্তু প্রভাবিত হচ্ছে। এবং আমাদের কিন্তু আমাদের রেডিমেড গার্মেন্টসের অর্ডার 10% অলরেডি কমে গেছে। যুক্তরাষ্ট্রের বাজারে 8 মাস টানা কিন্তু হচ্ছে আমাদের রেডিমেড গার্মেন্টসের রপ্তানি কমে গেছে। এবং আমাদের যে বিশাল সংখ্যক যে প্রবাসী ভাইরা যারা আছেন মধ্যপ্রাচ্যে, ওনারা তো ঈদের আগে যা পেরেছেন সব টাকা পাঠিয়ে দিয়েছেন, কিন্তু এখন যে প্রায় 200 থেকে 250 বিলিয়ন ডলারের কনজারভেটিভ এস্টিমেট যে গালফ স্টেটসগুলোতে সেখানে যে ড্যামেজ হচ্ছে, ইরানের কথা আলাদা করে বাদ দিলাম, এরপর কিন্তু অনেক জায়গায় কিন্তু কর্মসংস্থান থাকবেন না। কেন আগে তো হচ্ছে যে আপনার শান্তি এখানে এস্টাবলিশ হবে। এই যে আমাদের ওখানে মনে করেন 50 লাখ থেকে 1 কোটি, আর কারণ হিসাব তো হচ্ছে বৈধ অবৈধ সব মিলে, এদের থেকে যদি 5 থেকে 10 লাখ লোকও যদি বাংলাদেশে ফেরত আসে আল্লাহ না করে, আমাদের দেশের উপর কী চাপ পড়বে। এবং আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের উপর চাপ পড়ছে, কেন আমরা এখন চড়া দামে এখন তেল কিনতে হচ্ছে। কেন আমাদের প্রায় 60% উপরে আমাদের তেল আসতে হচ্ছে হরমুজ প্রণালী থেকে, গ্যাস আসতো হরমুজ প্রণালী থেকে, আপনার এই ইউরিয়া সার আসতো হরমুজ প্রণালী থেকে, ইউরোপ এবং আমেরিকার রপ্তানির বাজার ওই হরমুজ প্রণালী দিয়ে। তো সব জায়গা থেকে আমাদের প্রভাবটা পড়েছে। এখন আপনি আপনার জিজ্ঞেস করবেন যে কী হচ্ছে, মূল্যস্ফীতি বাড়ছে। এই আপনি দেখবেন এপ্রিল মাসে মূল্যস্ফীতি 8.71% থেকে 9 কি 10% হয়ে যাবে। অলরেডি আপনাদের এখানে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য 12 লাখ লোক দারিদ্র্য সীমানার নিচে চলে গেছে। 3 বছরে হচ্ছে 90 লাখ লোক দারিদ্র্য সীমানার নিচে চলে গেছে। 21% হচ্ছে সরকারি তথ্য অনুযায়ী যা হচ্ছে দারিদ্র্য সীমানায় আছে, এবং পিপিআরসি হচ্ছে 28%। তার মানে 5 জনের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক দিনে 3 বেলা খেতে পারে না। তরুণদের মধ্যে 28% হচ্ছে বেকারত্বের হার। আমি আপনাকে যে তথ্যগুলো বলছি, আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলতে কিছু নাই বিগত 5 বছরে, শুভঙ্করের ফাঁকি। আমাদের দেশি ব্যবসায়ীদের এখানে এখনও বিনিয়োগ করার মতো বিনিয়োগ বান্ধব পরিবেশ পায় না। এখন এরপর মরার উপর খাড়ার ঘা হচ্ছে এইটা। অলরেডি আমরা এখানে এস্টিমেট করেছি যে আমাদের এই মার্চ থেকে জুন পর্যন্ত আমাদের যে আমদানি করতে হচ্ছে, আমাদের তেল, গ্যাস এবং হচ্ছে এলএনজি, এই জন্য যে আমাদের ইম্পোর্ট কস্ট বাড়ছে, তাদের $3 বিলিয়ন আরও বাড়তি লাগবে। এই $3 বিলিয়ন জন্য সরকারকে, নতুন সরকারকে এখনই সহযোগিতার এখানে চাইতে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF-এর কাছে। যদি ওরা দিয়েও দেয়, তর্কের খাতিরে বললাম, তাহলে এটার সাথে শর্ত আসবে। এবং অলরেডি আমরা দেখছি যে IMF-এর শেষে যে 5.5 বিলিয়ন যে লোন নেওয়া হচ্ছে শেখ হাসিনার আমলে, সেটার শেষের যে $1.3 বিলিয়ন যে ট্রাঞ্চ, ওরা কিন্তু ওটা দেওয়ার ব্যাপারে কিন্তু কিছু প্রশ্ন উঠিয়েছে যে সংস্কার এখনও করা হয়নি। তো $3 বিলিয়ন যে ধর বাড়তি যখন আপনার এখানে চাপটা আসবে, তখন কি হবে? এবং তার সাথে সাথে দেখেন সরকারের এখন যেই আসতো, এখন কোনো উপায় নেই। এখন হচ্ছে কিন্তু তেল, অকটেন, ডিজেল সবগুলো বাড়াতে হয়েছে। কিন্তু এটা তো শুধু বাড়ালে তো হবে না, এর সাথে আমাদের জীবনের প্রত্যেকটি খাতে, আপনার খাদ্য উৎপাদন বলেন, পরিবহন খাতে বলেন, বাড়ি ভাড়া বলেন, সব জায়গায় প্রভাবিত হবে। আগের বছরে আমরা প্রায় $7.1 বিলিয়ন হচ্ছে শুধু আমরা ধারের টাকা চুকিয়েছি বিদেশিদের কাছে। টাকাটা আছে কোথায়? এবং একটা নতুন সরকার, নতুন একটা বিরোধী দল, পুরো নতুন একটা সেট আপ, 2 মাসের মাথায় এত বড় একটা আনএক্সপেক্টেড একটা ধাক্কা যেটা পেয়েছে, এটাও হবে হচ্ছে যে আমাদের টেস্ট অফ ডেমোক্রেটিক ম্যাচুরিটি। সরকার এবং বিরোধী দল, আমি বলবো এটা, আমি বাংলাদেশের জনগণ হিসাবে আমি বলবো, সংসদে বসে গঠনমূলকভাবে, নিশ্চয়ই সমালোচনা করবে, কিন্তু গঠনমূলকভাবে ওরা যদি এটার সমাধান না করতে পারে, তাহলে আমাদের সামনে কিন্তু আরও বেশি দুর্ভোগ পড়ে।